পহেলগাম এবং গুলমার্গের পরে আজকের এই পর্বে আপনাদের দেখাবো কাশ্মীরের সবচেয়ে সুন্দর জায়গাটি, যার নাম হলো সোনমার্গ অথবা সোনামার্গ। সোনমার্গ নামটি এসেছে কিন্তু সোনা এবং মার্গ এই দুটো শব্দ দিয়ে। সোনমার্গ কথাটির অর্থ হলো কিন্তু বাংলাতে সোনার তৃণভূমি। আমরা শ্রীনগর থেকে একদিনের জন্যই গেছিলাম সোনমার্গ এবং এখানে অনেক মজা করেছি, অনেক অ্যাক্টিভিটি করেছি এবং তার সঙ্গেই অনেক ভালো অভিজ্ঞতার সঙ্গেও আমরা কিন্তু সোনমার্গে একটা স্ক্যামেরও শিকার হয়েছি। তো আজকের এই ভিডিওতে আপনাদের সঙ্গে সেই ভালো অভিজ্ঞতাগুলো এবং সেই তিক্ত অভিজ্ঞতাগুলোই কিন্তু শেয়ার করে নেব এবং তার সাথে আপনাদেরকে দেখাবো কাশ্মীরের কিছু বিখ্যাত স্থানীয় খাবারের অভিজ্ঞতা। সো সবাইকে অনুরোধ, ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কেমন লাগলো কমেন্ট করে জানান। সো জয় হিন্দ বন্ধুরা, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আর আজকে আমাদের ডে 3 কাশ্মীরে এবং এখন সকাল সকাল আমরা এসেছি হচ্ছে কাশ্মীরের একটা অথেন্টিক ব্রেকফাস্ট ট্রাই করতে, যেটার নাম হলো হারিসা। বেসিক্যালি এটা মাটন হালিম টাইপের এবং সারা রাত ধরে এটা প্রিপারেশন করা হয়। শুধুমাত্র সকালবেলাতেই এটা পাওয়া যায়, মর্নিংয়ে টিল 8 AM or 9 AM। হারিসা খাওয়ার প্ল্যানটা আমারই ছিল বেসিক্যালি। এটা লালচক থেকে কাছেই, আমরা সকালবেলা গাড়িতে আসলাম এখানে ব্রেকফাস্ট করতে। আজকে আমরা যাবো সোনমার্গ। সোনমার্গেও শুনেছি খুব স্নো আছে এবং শ্রীনগরেও কাল রাতে স্নো হয়েছে। আজকে আপনাদের এখন দেখাবো খাবার হারিসা কীরকম খেতে হয় এবং তারপরে আমরা এখান থেকে যাবো সোনমার্গ এবং সেই জার্নি আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমরা খেতে এসেছি, দোকানটার নামই হলো হারিসা হাব। ये क्या नाम है? जफरानी हरीशा, राइट? और कितना टाइम लगता है इसको बनाने में? 17 घंटे लगते हैं। कितना? 17-18 घंटे लगते हैं। मतलब आप लोग रात से बनाना चालू करते हो? और जब हम पकाते हैं ये सुबह के 9 बजे और 4 बजे बनता है। দোকানে কথা বলে যেটা জানতে পারলাম, হারিসা কিন্তু মেনলি খাওয়া হয় শীতকালে এবং এটা একটা ব্রেকফাস্ট আইটেম। আর এটি তৈরি হয় মাটন থেকে, আর এটা বানাতে কিন্তু 12 থেকে 14 ঘন্টা মতো সময় লাগে, কারণ এটা কিন্তু খুব ধীর আঁচে কিন্তু এই খাবারটিকে প্রিপেয়ার করা হয়। তাই জন্য ওরা আগের দিন রাত্রির বেলা থেকে এই খাবারটি বানাতে চালু করে এবং সকালবেলায় 5টা থেকে 6টা থেকে এই খাবার এরা এখানে বিক্রি করতে শুরু করে। যদিও সকালবেলা ব্রেকফাস্টের জন্য এটা বেশ হেভি আইটেম, কিন্তু খাবারের টেস্ট অনুযায়ী দেখতে গেলে খাবারের টেস্ট কিন্তু অসাধারণ ছিল এবং যে রুটিটা ছিল, রুটিটার সঙ্গে কিন্তু এটা খেতে আরও বেশি সুন্দর লাগছিল। এই হলো কাশ্মীরি ফেমাস হারিসা। অনেক টেক্সচারটা মাটন জাফরানি হারিসা, তো অনেকটা টেক্সচারটা কিন্তু হালিমের মতনই, বেশ ঠিক একটা লেয়ার আছে। আর এটা মাটন চাংস এর মধ্যে অনেক তেল রয়েছে, তেলটা ছেড়ে খাচ্ছে সবাই। সঙ্গে এই যে রুটি রয়েছে, আর আমার কাশ্মীরি সল্টেড যে চা হয়, নোনতা চা, এটাও ট্রাই করবো। পুরো পেস্ট হারিসা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। বেসিক্যালি খুব রিচ খাবারটা, ঠিক আছে, বাট খেতে কিন্তু খুব সুন্দর লাগবে এবং কাশ্মীর আসলে এটা মাস্ট ট্রাই, একবার হারিসা খেয়ে দেখতে পারেন। আর এছাড়া যেটা বলার মধ্যে আছে, ওই সল্টেড চা চালু মানে আমরা ট্রাই করেছিলাম, যেটার মধ্যে ভর্তি করে বাটার ছিল, মানে চায়েতেও এখানে বাটার দেওয়া হয়। তো ওটা সল্টেড চা মনে করে যদি আপনারা না খান তাহলে ভালো লাগবে, এরকম না খারাপ লাগবে না, বাট চা কোনো অ্যাঙ্গেল থেকে ওটা নয়। আর হারিসা খাওয়ার পর মিনিমাম আধা ঘন্টা থেকে 40 মিনিট কিন্তু জল খেতে নেই, তাহলে কিন্তু ডাইজেশনে খুব বড় প্রবলেম হয়। এখন আমরা বেরোবো টুয়ার্ডস সোনমার্গের দিকে। শ্রীনগর থেকে 1 ঘন্টা ড্রাইভ কমপ্লিট করার পরেই আমাদের গাড়ি এসে পৌঁছলো সিন্ধ নদীর ওপর নবনির্মিত ব্রিজে এবং এই ব্রিজ পার করার পরে আমরা ধরলাম ন্যাশনাল হাইওয়ে এবং সেই ন্যাশনাল হাইওয়ে ধরে একটু এগোতেই চোখে পড়ল সদ্য ঘটে যাওয়া তুষারপাতে ডান দিকে ঢাকা পড়া শ্বেত শুভ্র উপত্যকা এবং এই রাস্তা ধরে আমরা যত এগোতে থাকলাম তুষারপাতও কিন্তু ততটাই পরিমাণে বাড়তে থাকলো। সো মিশন কাশ্মীর ইজ সাকসেসফুল, আমাদের উইন্টার কাশ্মীর। দেখুন জাস্ট পেছনের অবস্থাটা, এবং পেঁজা তুলোর মতো সুন্দর বরফ পড়ছে, স্নোফল হচ্ছে, পরে হয়তো স্নোফলটা আরও বাড়বে।
ঠান্ডা ভয়ঙ্কর রয়েছে, কিন্তু প্রপার প্রিকশন নিয়ে আসলে কিন্তু ঠান্ডাটা অতটা অসুবিধা হবে না। বাট এই ফিলিংসটা একটা আলাদাই, এটা অন্য লেভেলের অনুভূতি একটা, এটা হয়তো ভাষায় সত্যি বলা যায় না। কালকে থেকে আমি একটাই কথা বলছি, সত্যি আমার কাছে ভাষা নেই, ভাষা হারিয়ে ফেলেছি বলার জন্য। তো এই রাস্তাটাই কিন্তু বাই দ্য ওয়ে জোজিলা পাস হয়ে দ্রাস কার্গিল হয়ে লাদাখ যায়। এই রাস্তাটাই আমি লাদাখ যাওয়ার সময় এখান দিয়েই গেছিলাম। আপাতত স্নোফলের মজা নিচ্ছে। এবার আমরা এখান থেকে 30-35 কিলোমিটার সোনমার্গ, তো এখান থেকে সোনমার্গে যাব। সোনমার্গে এসে আমরা গাড়ি চেঞ্জ করলাম। কি পয়েন্টের নাম বলে, এটা গগন সামথিং কিছু একটা পয়েন্টের নাম, গগন ভিয়া বাইরাম কিছু একটা। তো এখান থেকে গাড়ি চেঞ্জ করে এই বড় গাড়ি নিতে হচ্ছে। আমরা ট্রাভেলার নিলাম একটা, এখান থেকে চেন লাগিয়ে গাড়ি নিয়ে যাবে আমাদের সোনমার্গ অবধি। আর হচ্ছে যে এই গাড়ির ভাড়া কিন্তু এখানে দরদাম করতে হয়, ঠিক আছে, কারণ এখানে 5-6 হাজার টাকা ভাড়া চাইতে পারে। তো স্ট্যান্ডার্ড রেট হচ্ছে এখানে মোটামুটি 3,000 টাকা এখান থেকে নিয়ে যাবে এবং ওখান থেকে ফেরত এখানে ড্রপ করে দেবে। রাস্তায় কিছু পয়েন্টস আসবে, সেগুলোতে দাঁড়াবে এবং সেগুলো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবে। আর ডাইরেক্ট যদি কোনো পয়েন্টে না দাঁড়িয়ে সোজা যদি সোনমার্গ অবধি যেতে চান এখান থেকে, তো সেটাতে আমি পাশে দেখলাম একজন কথা বলছে, সে 2,000 টাকা গাড়ির ভাড়া, এখান থেকে ডাইরেক্ট সোনমার্গেই ড্রপ করবে। আপনি ওখানে অ্যাক্টিভিটিস করবেন এবং অ্যাক্টিভিটিস করে ওখান থেকে দেন ব্যাক করে আবার আপনাকে ডাইরেক্ট এখানে নিয়ে আসবে। যারা সোনমার্গে আসছেন, সোনমার্গে কিছুদিন আগে এখানে অ্যাভালাঞ্চ হয়েছিল। এটাই হচ্ছে সেই জায়গায়, সামনে এই জায়গাটা, এইখান থেকে এই ওপরে অ্যাভালাঞ্চটা এসে এই যে নদীটা আছে, এই নদীটা গতিপথ পাল্টে রাস্তায় চলে এসেছে, এই জন্য সোনমার্গ বন্ধ ছিল। আমরা ভেবেছিলাম সোনমার্গ আসতে পারবো না। তো এই যে জেসিবি বরফ কাটছে আপাতত এখানে। আর এটাও কিন্তু আর একটা অ্যাভালাঞ্চের জায়গা। এই যে বরফটা কাটছে, এই বরফটা নেমেছে কিন্তু এই ওপরে থেকে, ওই জন্য আপাতত রাস্তা বন্ধ। খুব সুন্দর লাগছে, একদম চারিদিক দুধ সাদা। কিন্তু গুলমার্গের থেকেও আমি কিন্তু এখানে দেখছি সোনমার্গে বরফ অনেকটাই বেশি। হ্যাঁ চলো ভাই। নতুন গাড়িতে উঠে যাত্রা শুরু করার অল্প কিছু সময়ের মধ্যেই আমাদের সঙ্গে দেখা হয়ে গেল জম্মু কাশ্মীরের ট্যুরিস্ট পুলিশের। ট্যুরিস্ট পুলিশ কিন্তু খুব হেল্পফুল ওখানকার, এবং ওরা জানতে চাইলো যে গাড়ি ভাড়া এবং জুতো ও জ্যাকেটের ভাড়া কত করে নিয়েছে। আমরা যে ভাড়াটা বললাম, শোনার পরে ওরা বললো যে আমাদের কাছ থেকে ঠিক ভাড়াই নেওয়া হয়েছে, বাট যদি কারোর থেকে বেশি ভাড়া নেওয়া হয় ওরা কিন্তু সেখানেই সেই এক্সট্রা নেওয়া টাকাটা কিন্তু ফেরত দিয়ে দেয়। এছাড়া ট্যুরিস্ট পুলিশরাই কিন্তু আমাদেরকে বলে দিয়েছিল যে সোনমার্গের ওপরে স্নো বাইক করলে তার খরচ কত, এবং একটা ফোন নাম্বারও আমাদেরকে দিয়ে দিয়েছিল এবং আমাদের জানিয়ে দিয়েছিল যে যদি কেউ ওপরে গিয়ে কোনো রকম স্ক্যাম করে সেই ফোন নাম্বারে ফোন করে হেল্প নিতে। আমরা সোনমার্গে ফাইনালি পৌঁছে গেছি এবং এখানে এসে আমরা স্নো বাইক নিচ্ছি। স্নো বাইকের রেট আমাদের নিচ থেকে ট্যুরিস্ট পুলিশের থেকে বলে দিয়েছিল, সেই রেটেই এখানে নিচ্ছি আমরা। আর স্নো বাইকে করে আমরা আপাতত ফেজ 1-এই যাচ্ছি, কারণ ফেজ 1-এই এতটা বরফ আছে যে থাজিয়াস গ্লেসিয়ারে যাওয়ার আমার মনে হয় না কোনো মানে আছে, ওখানে আরও এক্সট্রা পে করতে হয়। আর এখান থেকে আপাতত ম্যাগি খাচ্ছি, আন্ডা ম্যাগি নিচ্ছে 70 টাকা, মোটামুটি সমস্ত জায়গারই রেট এটাই। আর এছাড়া আমরা চা নিচ্ছি, চায়ের দামও মোটামুটি 20 টাকা আর কি। তো এখানে দেখার কিন্তু অনেক জিনিস আছে। আর পেছনে একটু ভিউটা আপনাদেরকে দেখাই, দাঁড়ান। এখানে আসলেই আপনারা যেখানে আপনাদেরকে গাড়ি নামাবে ডাইরেক্ট আপনারা দেখতে পারবেন, এখানে লেখাই রয়েছে কি কি অ্যাট্রাকশন রয়েছে। থাজিয়াস গ্লেসিয়ারটা খুব ফেমাস, বাট এখন যা বরফ এবং স্নোফল হচ্ছে আমার মনে হয় না ওই গ্লেসিয়ার অব্দি গিয়ে কোনো লাভ আছে। জিপ লাইনও হয়, বাট ওটা সামারে, এখন হয় না। 0 পয়েন্টেও কিন্তু এখন যাওয়া যায় না ওই উইন্টারের মধ্যে, বাট এমনি নর্মালি যাওয়া যায়, আপনার সামারে যাওয়া যায়। আর এখান থেকে কিন্তু সামারে ঘোরাতে করেও যেতে পারেন, পনিও পাওয়া যায় এখানে। ভুট্টা বিক্রি হচ্ছে এদিকে, আর তো এদিকে কিন্তু মোমো বিক্রি হচ্ছে, এবং পাহাড়ে এসে মোমো খাওয়া কিন্তু একদম মাস্ট। পাহাড়ে মোমো না খেলে কিন্তু পাপ হয়। স্নো বাইকে আমরা যাচ্ছি, রোদ উঠেছে, এই একটা খুব ভালো ব্যাপার, প্লাস স্নোফল হচ্ছে। এই যে পেছনে সব স্নো বাইক আমাদের থেকে নিচ্ছে হচ্ছে, আমরা দিলাম হচ্ছে 1200 টাকা করে। 2টো ফেজ দেখবো এবং 4-5টা পয়েন্ট দেখবো, সব মিলিয়ে টোটাল আমাদের হচ্ছে 2400 টাকা। তো 100 টাকা এক্সট্রা দিয়েছি, 2500 টাকা। স্নো বাইকের জার্নি দেখো, কালকে স্লেজের জার্নি প্রচন্ড মানে হরিবল ছিল, বাট এখন স্নো বাইকটা একটু দেখি এটাতে কিরকম অবস্থা হয়। কৌশিকদা মোটামুটি এখানে ব্যবসা শুরু করেছে, ভুট্টা বিক্রি করছে আর মোমোর দোকানে একটা লাগিয়ে দিয়েছে। চা লাগাতে পারবো, এবার চা লাগাবো, চাটা বাকি আছে আমাদের আর কি। স্নো বাইকে উঠে গেছি, স্নো বাইক চলছি। ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিওটা দেখুন।
একটা জিনিস যেটা বলে দেওয়ার, এখানে এসে আমাদের সঙ্গে একটা স্ক্যাম হয়েছে। এই জিনিসগুলো খুব বাজে লাগে এখানে, কেন এরা এইগুলো করে ঠিক আইডিয়া নেই আমার। আমরা এসেছি ফেজ 2 অব্দি স্নো বাইকে, এবং স্নো বাইকওয়ালা আমাদের থেকে নিচে বলছিল 1500 করে 4টে পয়েন্ট ঘুরিয়ে দেখাবে, বাট অ্যাকচুয়ালি 4টে পয়েন্ট ঘুরিয়ে দেখায়নি। ও আমাদেরকে জাস্ট ফেজ 2তে এনে ড্রপ করে দিয়েছে। তার জন্য চার্চে এসে আমাদের থেকে বলেছিল যে 4টে পয়েন্ট ঘুরিয়ে দেখালে 1500 টাকা করে পার হেড, মানে পার বাইক, আর শুধু ফেজ 2 অব্দি আসলে 1200 টাকা করে। তো আমরা ওকে বলেছিলাম যে আমরা 2400 টাকাই দেবো বস, তুমি আমাদেরকে ঘুরিয়ে দেখাও সমস্ত। বলছিল ঠিক আছে ঘুরিয়ে দেখিয়ে দেবো। আলটিমেটলি কিছু ঘোরায়নি, উল্টে কি করেছে, জাস্ট আমাদের ফেজ 2 অব্দি এনে ড্রপ করে দিয়েছে। এখানকার লোকালদের থেকে কথা বলে জানতে পারলাম যে ফেজ 2 অব্দি আসার প্রাইসও কিন্তু হচ্ছে 600 টাকা করে, যেটা আমাদের ট্যুরিস্ট পুলিশ বলেছিল সোনমার্গ থেকে বেরোনোর পরেই, বাট আমাদের 1200 টাকা করে নিচ্ছে। তো এখানকার লোকটা বললো, নিচে যে ট্যুরিস্ট পুলিশ ছিল উনি আমাদের ফোন নাম্বারও দিয়ে দিয়েছেন, বলেছে যে যদি কোনো কেউ বেশি রেট নেয়, কোনো স্ক্যাম করে আমাকে ফোন করবে। তো এই লোকটি বললো যে আপনি পুলিশকে ফোন করুন, ফোন করে একবার ওনাকে বলুন যে আমাদের এরম করে আমাদের এক্সট্রা 1200 টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছে, মানে এক্সট্রা 600 টাকা করে নিয়েছে। তা আমি বললাম ঠিক আছে, তো এখন ফোন করবো। আপাতত এখানে কিছু রিলস নিচ্ছি, এবং এই যে ভিউটা, মানে গুলমার্গটা অনেক বড় জায়গা, সোনমার্গ একটু ছোট, বাট এটা মানে জাস্ট কিছু বলার নেই। কিসের মানে সুইজারল্যান্ড, কিসের ইউরোপ, কাশ্মীর আসুন, নিজের দেশের ট্যুরিজমকে প্রমোট করুন, এবং দেখুন কি নেই আমাদের কাছে। একবার ব্যাক ক্যামেরা থেকে দেখাই, আরো ভালো করে বুঝতে পারবেন। দেন জাস্ট দেখুন, দুধ সাদা ভূস্বর্গ এবং ভ্যালি, এই হলো সোনমার্গ ক্লাব সামনে। সামারে তো এটা পুরো গ্রিন ভ্যালি থাকে। আর থাজিয়াস গ্লেশিয়ার কিন্তু এখান থেকে এখন যাওয়া যাচ্ছে না, গেলেই স্লেজ গাড়িতে নিয়ে যাচ্ছে, তার চার্জ অনেক বেশি। বাট এই বরফ দেখার পর তারপর কি কারো ইচ্ছা হয় গ্লেশিয়ার অবধি পৌঁছানোর? কোনো দরকার নেই, আমরা তো মনে হয় এখানেই আমরা ঠিক আছি। সবাই বরফ নিয়ে খেলছে এখানে, এবং এখানে অনেক মোবাইলে রিল বানিয়ে দেওয়ার জন্য ফটোগ্রাফার বা এরকম অনেক লোকজন পেয়ে যাবেন। আমার মনে হয় যে ঠিক আছে, তারা 100-200 টাকায় চার্জ করে, বাট একটু লোকাল এদেরকে প্রমোট করা উচিত। তো এমন কিছু খুব বেশি চার্জ করে না, এবং ঘুরতে এসে 100-200 টাকা মনে হয় খরচা করলে আপনার খুব লস হবে না। উল্টে এরা ভালো ভালো রিল ফিল সমস্ত কিছু কিন্তু বানিয়ে দেয়। তো আমি একজনের থেকে বানাচ্ছি, কালকে যেমন গুলমার্গে বানিয়েছিলাম। আপাতত স্নোফলটা হতে হতে কিন্তু স্নোফলটা বন্ধ হয়ে গেলো এবং রোদ উঠলো, যে কারণে কিন্তু আরও ভালো লাগছে জায়গাটা, মানে অসাধারণ লাগছে, অসাধারণ লাগছে। আর এখানে কিন্তু টুরিস্ট অনেকটাই কম, টুরিস্ট কিন্তু এখানে খুব একটা বেশি নেই দেখছি। গুলমার্গে যেমন একদম পুরো গঙ্গাসাগর মেলার মতো টুরিস্ট লেগে গেছিলো, এখানে কিন্তু টুরিস্ট অনেকটাই কম। তো আপাতত কৌশিক দা ফটো তুলছে আর রিল বানাচ্ছে এখানে। দেখা যাক, এবার এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা নিচে যাব, এবং ওই পুলিশকে ফোন করতে হবে, দেখি তারপর কি হয়। এখানে টাইম স্পেন্ড করলাম এই ওপরের যে ভ্যালিটা ফেজ 2-তে। এখান থেকে যে পেছনে যে রাস্তাটা যাচ্ছে, এখানে স্লেজে করে ওই লোকে বজরঙ্গি ভাইজানের শুটিং যেখানে হয়েছিল সেখানে দেখাতে নিয়ে যাচ্ছে। আর এই যে এই পেছনের জায়গাটা দেখছেন না, এইটা হচ্ছে থাজিয়াস গ্লেশিয়ার। তো এখান থেকেও দেখা যায়। তো ওখানে গিয়ে, ওখানে তো অবভিয়াসলি উঠতে তো কাউকে দেবেন, এবং ওখানে সারা বছর বরফ থাকে। তো এখান থেকে দেখে নয় আমার মনে হয় বেটার, ওইদিকে যাওয়া মানে বেকার টাইম নষ্ট করা এবং আমার মনে হয় টাকাও নষ্ট করা। পুরো চারিদিকে সাদা, খুব সুন্দর লাগলো জায়গাটা, বাট এখানে একটু স্ক্যাম হয় অনেক এবং ওভার প্রাইসড জিনিসপত্র বিক্রি হয়। তো একটু দেখে শুনে এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন। আর হ্যাঁ, এখানে আসলে কিন্তু অবশ্যই সানগ্লাস নিয়ে আসবেন, কারণ এই যে পুরো একদম দুধ সাদা বরফ, তো সূর্য উঠলে রিফ্লেকশনটা যেটা হচ্ছে না, সেটা মারাত্মকভাবে চোখে লাগছে কিন্তু। আর আমার এমনিতেও পাওয়ার গ্লাস আছে, তো পাওয়ার গ্লাসের সঙ্গে আমি পাওয়ার সানগ্লাসও নিয়ে এসেছিলাম। সবাই বরফে গড়াগড়ি খাচ্ছে, এখানে বরফ নিয়ে খেলা করছে, বেশ সুন্দর লাগছে জায়গাটা কিন্তু, মানে খুব সুন্দর ভাইব এই জায়গাটার। এবং আমার গুলমার্গের থেকেও আমি জানি না সোনমার্গ আমার বেশি ভালো লাগলো, কারণ এখানকার ভিউটা কিন্তু জাস্ট মানে অসম, কিছু বলার নেই ভিউটার ব্যাপারে। এখান থেকে আবার স্নো বাইকে উঠে আমরা আবার এবার নিচে যাবো, নিচে গিয়ে আরো 2-3টে পয়েন্ট দেখে দেন ব্যাক করবো আবার আমাদের যে গাড়িটা যেখানে আছে সেখানে আমাদের যেতে হবে। এই প্রসঙ্গে একটা জিনিস জানিয়ে রাখি, টুরিস্ট পুলিশকে কিন্তু আমরা ফোন করার অনেক চেষ্টা করেছিলাম, বাট আমাদের ফোনের নেটওয়ার্ক কভারেজ না থাকার জন্য ফোন কিন্তু আমাদের কানেক্ট হয়নি।
সো যে এক্সট্রা টাকাটা আমরা পে করেছিলাম স্নো বাইকে, সেই টাকাটাও কিন্তু আমরা ফেরত পাইনি। এবং যে স্নো বাইকে করে আপনারা ওপরে আসবেন, সেই স্নো বাইক থেকে আপনাদেরকে একটা কাগজে চিরকুট দেওয়া হবে এবং ফেরার সময় সেই স্নো বাইকই কিন্তু আপনাকে ওপর থেকে নিচে নিয়ে যাবে। এবং স্নো বাইক বুক করার জন্য বেটার যে স্নো বাইকের স্ট্যান্ডে এসে ডাইরেক্ট কথা বলুন, কোনো এজেন্টের মাধ্যমে কিন্তু স্নো বাইক বুক করবেন না। স্নো বাইক করে নিচে চলে এসেছি, বেশিক্ষণ না, জাস্ট 3 মিনিট মতো সময় লাগে, একদম শো করে নিয়ে চলে আসে স্নো বাইক। ওপরে যেতে সময় লাগে হার্ডলিস্ট 5 মিনিট আর নিচে আসতে লাগে 3 মিনিট। যারা স্নো বাইক চড়বেন না, যদি কেউ মনে করেন যে হেঁটেও ওপরে ফেজ 2-তে উঠতে চান, আরাম করে কিন্তু ওঠা যায়, এরকম কোনো ব্যাপার না। বাট স্নো বাইকটা এক্সপিরিয়েন্স করা ভালো। জায়গাটা দেখুন, এখানে কিন্তু টুরিস্টের ভিড় ধীরে ধীরে বাড়ছে, বাট স্টিল গুলমার্গের থেকে কিন্তু অনেক কমই আছে। আমি বলবো সোনমার্গ অনেক আন্ডার রেটেড, কিন্তু গুলমার্গের থেকে কিন্তু সোনমার্গের ভিউ আরো অনেক বেশি সুন্দর। গুলমার্গ স্কিয়ের জন্য হেভেন, বাট সোনমার্গে কিন্তু ভিউ ওয়াইজ খুব সুন্দর সোনমার্গ। সো সোনমার্গ থেকে বেরিয়ে শ্রীনগর যাচ্ছিলাম। এবার এখানে একটা জায়গায় আমরা আসলাম একটু কফি খেতে। এই দোকানটা কিন্তু আমি এর আগেও যখন কাশ্মীর মানে লাদাখ গেছিলাম, শ্রীনগর থেকে লেগে গেছিলাম, তখনও এই দোকানটায় দাঁড়িয়েছিলাম আলুর পরোটা খেতে, কিন্তু সেটা ছিল আগস্ট মাস। এবং এই যে সামনে নদীটা দেখছেন, এটা সিন্ধ নদী। এই নদীতে তখন মানে এই আমার সামনে একটা কৌশিকদা দাঁড়িয়েছে, কৌশিকদা যেখানে দাঁড়িয়েছে সেখান থেকে উপরে পর্যন্ত জল ছিল এবং প্রচন্ড মানে ফ্লো ছিল জলের। এখন দেখুন হাফ জল তো জমে গেছে, এখন তো সব হিমবাহ ম্যাক্সিমাম জমে রয়েছে। আর এই ব্রিজটা কিন্তু তখন ছিল না, তখন একটা ওই সাইডে ব্রিজ ছিল, এই ব্রিজটা কিন্তু নতুন হয়েছে। তো ধীরে ধীরে কিন্তু কাশ্মীরে কিন্তু ডেভেলপমেন্ট অনেক হয়েছে। শ্রীনগর স্মার্ট সিটি হওয়ার পরে শ্রীনগরের তো একরকম বলা চলে যে চেহারাই পাল্টে গেছে। এখন আমরা এখান থেকে যাব লাল চকের দিকে, সন্ধ্যের পর শ্রীনগর মানে লাল চক বা এরিয়াটা দেখতে বেশি ভালো লাগে, এত সুন্দর লাইটিং করেছে, মানে জাস্ট বলা কিছু নেই আর কি। এইবার আপাতত এটা আমাদের গাড়ি ছিল, এইবার এখান থেকে একটু কফি খেয়ে দেন আমরা জার্নি কন্টিনিউ করবো টুয়ার্ডস শ্রীনগর। এখানে কিন্তু যাওয়ার সময় তুমুল স্নোফল হচ্ছিল, বাট দেখুন প্রকৃতির কি খেলা, এখন কিন্তু কোনো স্নোফল নেই এখানে, একদম সুন্দর পরিষ্কার জায়গা। সকালে বৃষ্টি হয়েছিল, এইগুলো সব ভিজে ছিল এবং যথেষ্ট পরিমাণে বরফ ছিল এখানে, এখন কিন্তু ক্লিয়ার সমস্ত কিছু। এইবার আসলাম ওয়াজওয়ান থালি খেতে। বেসিক্যালি এখানে যে ওয়াজওয়ান থালিটা দেয় না, মানে এটা 3-4 জনের জন্য কিন্তু এনাফ যা কোয়ান্টিটি দেওয়া হয়। এবং এই জায়গাটাতে কিন্তু অনেক দোকান আছে। ডাল লেক খায়ম চক থেকে বেরিয়ে ডাল লেক পার করে একটা ফ্লাইওভারের নিচ দিয়ে আমরা আসলাম। এখানে অনেক দোকান আছে এবং যারা ভেজ খান তাদের জন্য কিন্তু এই মাহাত্তা ক্যাফে, এখানে কিন্তু ভেজ খাবারের অপশান আছে। আমরা এসেছি কিন্তু কাশ্মীরের মানে ওয়ান অফ দ্য বেস্ট রেস্টুরেন্ট যেখানে ওয়াজওয়ান থালি পাওয়া যায়, এটা হলো মোগল দরবার। এসে গেছে আমাদের ওয়াজওয়ান থালি। একটু থালিটা আমি উঠেই দেখাই যে এত খাবার। আচ্ছা, এটা হলো গোস্তাবা, আরো কিছু আসছে এর সঙ্গে। মটন রোগন জোশ, এটা মটন রোগন জোশ জি। पूरी बापरे, ये आज में और कुछ है? हाँ से हाँ एकोनो আছে पूरे सब्जी रिश्ता रिश्ता मटन कीमा खाते खाते तो জীবন শেষ জিন্দেগি खत्म हो जाएगा। দেখুন এবার এর মধ্যে কি কি আছে সেটা একবার দেখাই। इसको क्या बोलता है वो वाला लेफ्ट में एकदम आपके सामने जो है क्या चीज? गोश्ताबा। गोश्ताबा ये रिश्ता, गोश्ताबा आल्सो रोगन जोश। और ये कबाब है ना सब?
ये कबाब है, ये लाइट जला के रखो ना। और ये तबकमाज है, क्या चीज? ये तबकमाज है। তামাক মাছ, আচ্ছা Light ওটা জ্বালা করে মাটনের রান্না করা রিব আছে। দিয়ে তৈরি, মানে আরে সিনা পোর্শন দিয়ে বানানো ওটা। এটা হতো মটন শিক কাবাব, এটা মটন কাবাব। और ये पुलाव है, कश्मीरी पुलाव। আর এটা হলো কাশ্মীরি পোলাও। पनीर बिरयानी, पनीर पुलाव, कश्मीरी पुलाव राइस, ये पनीर है। ये पनीर। ये হচ্ছে হচ্ছে টোটাল ওয়াজবান थाली। इसका प्राइस कितना है टोटल? হচ্ছে টোটাল ওয়াজবান আর হচ্ছে হাফ হাফ অর্ডার দিছি আমরা। এটা হাফ হাফ না ফুল है ये हाफ है? हाफ है, हाफ। এটা হাফ। বাপরে, ফুল হলে আমার ছবিতে ফুল মালা করে দিত। তো এই হলো কাশ্মীরি ওয়াজমান কমপ্লিট। স্যালাড, মটন রোগান জোশ, রিশতা বলে, এটা মটন কিমা মিট বল, মটন কিমা দিয়ে বানানো হয় গ্রেভিতে। ওটা হলো মটন গোস্তাবা, ওটাও মিট বল। এটা হলো কাশ্মীরি বিরিয়ানি, কাশ্মীরি পোলাও। আর এটা হলো স্টিমড রাইস, এটা মটন শিক কাবাব, ওটা মটনের রিব দিয়ে বানানো কিছু একটা কাবাব। এখানে পনির আছে এবং চিকেনও কিন্তু এখানে আছে। ওয়াজবান থালি কিন্তু কাশ্মীরের একটি খুবই বিখ্যাত খাবার এবং এটি কিন্তু মূলত বিয়ে বাড়িতে সার্ভ করা হয়। তো আমরা যে ওয়াজবান থালিটা খেয়েছিলাম এটা ছিল হাফ এবং এর দাম ছিল 2400 টাকা। খাবারের টেস্টের কথা বলতে গেলে যারা একটু স্পাইসি খাবার পছন্দ করেন তাদের এই খাবার খুব ভালো লাগবে। এছাড়া কাশ্মীরি যে পোলাওটা ছিল ওটাও কিন্তু আমার বেশ ভালোই লেগেছিল। ওটা বিরিয়ানি কোনো অংশেই নয়, তো ওটাকে পোলাওই বলা চলে। এবং মাটন রোগান জোশ এবং সাথে যে মাটনের মিট বল ছিল সেটাও কিন্তু বেশ সুন্দর ছিল। এর মতো আমাদের জার্নি কমপ্লিট। মুঘল দরবার থেকে বেরিয়ে ওয়াজবান খেয়ে, ওয়াজবান থালি খেয়ে আমরা এখন এসেছি আমাদের হোটেলে। হোটেলের নাম হলো দ্য ভিক্টরি। এবং আজকে খুব টায়ার্ড আমরা, কারণ কন্টিনিউ রেকলেস টাইপ অফ মানে ট্রাভেল করছি আমরা রেগুলার বেসিসে। তো এখানে আমাদের রুম, এই যে এই লবির পেছন দিকে আমাদের রুম। খুব সুন্দর হোটেলটা, এটা একটা 3 স্টার প্রপার্টি হোটেল। তো কাল আমরা যাবো দুধপাত্রি। দুধপাত্রি কাশ্মীরের মধ্যে একটা অফবিট ডেস্টিনেশন এবং আরো সুন্দর জায়গা দুধপাত্রি। দুধপাত্রিতেও ভর্তি বরফ রয়েছে। ব্লগটাকে এখানে শেষ করছি। ব্লগ কেমন লাগলো জানাবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক করবেন। জয় হিন্দ, জয় ভারত।